যে শেখ মুজিব বেশি খারাপ মানুষ ছিল না শেখ হাসিনা বেশি খারাপ ছিল স্যার? দেখো, অ্যাকচুয়ালি শেখ হাসিনা তো তখন খুবই ছোট, তার সাথে তেমন একটা ইন্টারাকশন ছিল না, অতএব আমি এই ব্যাপারে তেমন একটা বলতে পারবো, তবে স্বৈরাচার হিসাবে বলতে পারবো। হ্যাঁ, আমি এটাই বলছি জি স্যার, এখনকার হাসিনার কথা বলছি জি স্যার। এখনকার হাসিনা ওয়াজ ফার মোর ভিশন এবং রক্ত পিপাসু দেন হার ফাদার, এটা বলতে আমার কোনো। মুজিব বীজ বপন করেছিল এক নায়ককে, আর সেইটাকে 16 বছরে পাকাপোক্ত করতে ভারতের সাহায্যে হাসিনা, এবং সে তার চেয়েও বেশি বাংলাদেশের ক্ষতি করতে, বাংলাদেশের লোকে মারতে, গুম করতে, আয়না ঘর, সেই ঘর, ফাল, এই সমস্ত। অতএব তার কীর্তিকলাপ মুজিবের তুলনায় হাজার গুণ বেশি। দীর্ঘ 1.5 যুগে আওয়ামী সরকার যাকে ভিলেন বানাতে চেয়েছিল, সে মেজর ডালিমি আজ নায়কে পরিণত হলেন। এজন্যই বলা হয়, সত্য ইতিহাস কখনো আটকা পড়ে থাকে না, ফিরে আসবেই। আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধের সমস্ত ক্রেডিট দিয়ে দিত মুজিবকে, আর জিয়াকে বানানো হতো খুনি। অথচ 53 বছর পর মেজর ডালিমের থেকে জানা গেল, যুদ্ধ দেখে ভয়ে পাকিস্তানে পালিয়েছিলেন মুজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে দেখছেন ভিডিওটি, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ইতিহাস তৈরি করল সাংবাদিক ইলিয়াস। দীর্ঘ 50 বছর পর প্রকাশ্যে আনলেন সাংবাদিক ইলিয়াস ভাই তার লাইভ টক শো এর মাধ্যমে মেজর ডালিমকে, জাতির সূর্য সন্তান যাকে বলা হয়ে থাকে। সাংবাদিক ইলিয়াসের সেই লাইভ টক শোতে 15ই আগস্ট সম্পর্কে অনেক অজানা তথ্য দিয়েছে মেজর ডালিম বীর বিক্রম। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে কথা বলেছে দীর্ঘদিন পর শেখ মুজিব রহমানকে সপরিবারে কেন মারা হয়েছিল এ বিষয়ে কথা বলেছে, কি ঘটেছিল মেজর ডালিমের স্ত্রীর সঙ্গে, এ সমস্ত বিষয় নিয়ে কথা বলেছে মেজর ডালিম। একই সাথে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, মেজর ডালিম স্যার তিনি সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সেই লাইভ টক শোতে তিনি জানিয়েছে কে সব থেকে স্বৈরাচার ছিল, শেখ মুজিব নাকি শেখ হাসিনা। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, বাবা এবং কন্যার মধ্যে পার্থক্য কতটুকু? শেখ হাসিনা বেশি স্বৈরাচারী, বেশি অত্যাচার করেছে মানুষের প্রতি, নাকি শেখ মুজিব? এই বিষয়টি নিয়ে মেজর ডালিমের কাছে যখন প্রশ্ন করে সাংবাদিক ইলিয়াস ভাই, তখন জবাবে কি উত্তর দিল আমরা দেখি। মেজর ডালিমের কথা শুনে তারপরে কথা বলি। যে শেখ মুজিব বেশি খারাপ মানুষ ছিল না শেখ হাসিনা বেশি খারাপ ছিল স্যার? দেখো, অ্যাকচুয়ালি শেখ হাসিনা তো তখন খুবই ছোট, তার সাথে তেমন একটা ইন্টারাকশন ছিল না, বিয়ে হয়ে গেছে বাজারে। কিন্তু আমি দেখতাম যে প্রত্যেকদিন রাত্রেই মায়ের থেকে হেঁটে আইতো মুজিব, আমার বেগম মুজিব খাওয়াই টাই পালাই দিত। আচ্ছা, তখন সে ছাত্র রাজনীতি কিছু ছিল, তেমন বিশেষ কিছু না। ওর চেয়েও বড় বড় নেতা ছিল মহিলা আওয়ামী লীগে। অতএব আমি এই ব্যাপারে তেমন একটা বলতে পারবো, তবে স্বৈরাচার হিসাবে বলতে পারবো। আমি এটাই বলছি জি স্যার, এখনকার হাসিনার কথা বলছি জি স্যার। এখনকার হাসিনা ওয়াজ ফার মোর ভিশন এবং রক্ত পিপাসু দেন হার ফাদার, এটা বলতে আমার কোনো। মুজিব বীজ বপন করেছিল এক নায়ককে, আর সেইটাকে 16 বছরে পাকাপোক্ত করতে ভারতের সাহায্যে হাসিনা, এবং সে তার চেয়েও বেশি বাংলাদেশের ক্ষতি করতে, বাংলাদেশের লোকে মারতে, গুম করতে, আয়না ঘর, সেই ঘর, ফাল, এই সমস্ত। অতএব তার কীর্তিকলাপ মুজিবের তুলনায় হাজার গুণ বেশি। স্যার, মেজর জলিলকে গ্রেফতার করেছিলেন কেন আপনারা স্যার? মেজর জলিলকে কেন গ্রেফতার করতে হলো? সে আমাদের একজন সহজ মানে সমমনা মেম্বার ছিলেন, ওনাকে বন্দি করছিলেন। মূল কারণ ছিল ওই ভারত যে 16,000 কোটি টাকার জিনিসপত্র চুরি করে লুট করে নিয়ে গেছিল বাংলাদেশ থেকে, যেটা পারমিশন দিয়েছিল মুজিব সরকার, মানে তাজউদ্দিন সরকার, মুজিব সরকার। তার বিরুদ্ধে he was the man who spoke out, যে আমি একটা জিনিস বনগা দিয়ে কোনো ট্রেন যেতে দেবো না। সেই জন্য তাকে অ্যারেস্ট করছিল। পরবর্তী মুক্তিযোদ্ধাদের আমাদের চাপে ছাড়িয়ে দিতে পারত। জহির রায়হানের বিষয়টা কি ছিল স্যার? দেখো, আমরা তো আর্মিতে চাকরি করতাম, তো
বাইরে কি হচ্ছে হচ্ছে, তবে কিছু জানতাম, স্বপন টপন এরা ছিল, সব ক্র্যাক পার্সন সবাই চিনা। আমি তোমাকে বলবো, যুদ্ধের সময় শেষ পর্যায়ে একবার দীপুধর কলকাতাতে ভিজিট করছিল। ভিজিট করার সময় অ্যাজ এ ফরেন মিনিস্টার খন্দকার মুশতাক তার অনারে একটা চা চক্রের বন্দোবস্ত করে 19 নম্বর থিয়েটার রোডে, মানে মুজিবনগর সরকারের পীঠস্থান। সেইখানে আমি উপস্থিত ছিলাম, আর অনেকে উপস্থিত ছিল, মাহবুব ছিল, তৌফিক রায় চৌধুরী, দুল কাদের খান, ডক্টর কামাল সিদ্দিকী, আরো অনেকেই, যে সচিবালয়ে যারা থাকে বড় বড়। সেখানে আমরা জটলা পাকায় তখন কথাবার্তা বলছিলাম যে নব্য স্বাধীন বাংলাদেশকে কিভাবে গড়ে তোলা যাবে, বিভিন্ন জন বিভিন্ন রকম কথা, বিভিন্ন আঙ্গিক অঙ্গনে কি করতে হবে না হবে, এই সমস্ত আলাপ হচ্ছিল। ওবাদি কাপড় কি, আর দীপে ধর ঘুরে ঘুরে প্রত্যেক গ্রুপের কাছে গিয়ে শুনছিলেন যে কি কথাবার্তা হচ্ছে। একসময় আমরা যখন কথাবার্তা লিখত, দীপে ধর আমাদের কাছে আসলেন, আসা তখন আমরা ডিসকাস করছি যে বাংলাদেশের ইকোনমি কিরকম হবে, ইকোনমিক পলিসি কি হবে, কৃষি ক্ষেত্রে কি হবে, চিকিৎসা ক্ষেত্রে কি হবে, এই সমস্ত ব্যুরোক্রেসি কিভাবে রিবিল্ড করা হবে। তখন দীপে ধর আমাদেরকে, আমরা নোটিস করে যে সে এসে দাঁড়িয়েছে, সে আমাদের বয়, gentlemen, listen to me. You don't have to bother about all this thing. You will just go back to independent Bangladesh and rest of the thing will be taken care of by us. এই কথার সাথে যদি তুমি একটু রিলেট করার চেষ্টা করো, তাহলে জহির রহমান, যেহেতু উনি একটা মুভি বানাচ্ছিলেন অপকীর্তি, মানে সকল মুক্তিযুদ্ধের উপরে, মানে আওয়ামী লীগের অপকীর্তি এবং কিভাবে ভারতকে দেশ বেঁচে দেওয়ার খেলা চলছে, এই ব্যাপারে উনি একটা ভিডিও বানাচ্ছিলেন। অতএব তাকে ডাইকে নিয়ে গিয়ে মারা ওই মিরপুরে, এটার সাথে একটা সাদের তো খুঁজে পাওয়াই যায়, যদিও এটা প্রমাণিত নয়। দীর্ঘ দেড় যুগে আওয়ামী সরকার যাকে ভিলেন বানাতে চেয়েছিল, সে মেজর ডালিমি আজ নায়কে পরিণত হলেন। এজন্যই বলা হয়, সত্য ইতিহাস কখনো আটকা পড়ে থাকে না, ফিরে আসবেই। আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধের সমস্ত ক্রেডিট দিয়ে দিত মুজিবকে, আর জিয়াকে বানানো হতো খুনি। অথচ 53 বছর পর মেজর ডালিমের থেকে জানা গেল, যুদ্ধ দেখে ভয়ে পাকিস্তানে পালিয়েছিলেন মুজিব। এমনকি নিজের পরিবারকে বাঁচাতে পাক সেনাদের সাথে হাত মিলিয়েছিলেন বঙ্গবন্ধু। ফলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আসলে জিয়াই। মুজিব মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার বদলে কেন পাকিস্তানে পালিয়েছিলেন? সে সময় বাংলাদেশের অবস্থা কেমন ছিল? তাহলে কি মুক্তিযুদ্ধে মুজিবের কোনো ক্রেডিটই নেই? এসব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক মাধ্যম ইউটিউবে লাইভে আসেন। সেখানে শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়ে কথা বলেন তিনি। রোববার রাতে লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামের এই লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। সেখানে তিনি মুজিব এবং তার পরিবারের কুকর্ম সম্পর্কে অনেক তথ্য ফাঁস করেছেন। মেজর ডালিম তার লাইভে যেসব তথ্য ফাঁস করেছেন, তার মধ্যে সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে মুজিবের পালিয়ে যাওয়ার বিষয়টি। এতদিন আমরা জানতাম শেখ মুজিবই মুক্তিযুদ্ধের সবকিছু, অথচ এখন জানা গেল মুক্তিযুদ্ধের আগেই মুজিব নিজে এবং তার পরিবারকে বাঁচাতে ইচ্ছা করে পাক সেনাদের কাছে আত্মসমর্পণ করেন। আর এদিকে দিশেহারা হয়ে মরতে বসেছিল গোটা বাঙালি জাতি। আর ঠিক সেই সময় পুরো জাতিকে পথ দেখান মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং পুরো দেশকে নেতৃত্ব দিয়ে স্বাধীন করেন। আর মুজিব যুদ্ধের পর দেশে ফিরে হয়ে যান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। মেজর ডালিম লাইভে বলেন, তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গেল, ছিল না যখন কেউ নেতৃত্ব দেওয়ার, সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির ওপর হামলে পড়েছিল, তখন মেজর জিয়ার থেকেই স্বাধীনতার ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই। আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। মেজর ডালিম বলার আগেও শেখ মুজিবের এক সময়ের বন্ধু তাজউদ্দিন আহমেদ তার নেতা ও পিতা বইয়ে লিখে গেছেন, শেখ মুজিব 25 মার্চ ইচ্ছাকৃত গ্রেফতার হয়েছেন। তিনি স্বাধীনতা ঘোষণা দিতে অস্বীকৃতি জানান। শেখ মুজিবুর রহমান নিজে ইচ্ছাকৃতভাবেই পাকিস্তানি বাহিনীর হাতে ধরা দিয়েছিলেন। আর এটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না। পূর্ব পাকিস্তানের পরিকল্পনা অনুযায়ী শেখ সাহেব এরকমটি করেছিলেন। মূলত তার উদ্দেশ্য ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া। এজন্য বরাবরের মতোই তিনি পাকিস্তানের বিরুদ্ধে যেতে চাইতেন না। চিন্তা করুন, মুজিব লোকটা কতখানি ক্ষমতা লোভী ছিলেন, ঠিক তার মেয়ে হাসিনার মতোই। মানে মুজিব এতটাই ক্ষমতা লোভী ছিলেন যে পাকিস্তানের সাথে হাত মেলাতেও কার্পণ্য করেননি। তাজউদ্দিন আহমেদ তার বই লিখে গেছেন,
বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করে মুজিবের স্বেচ্ছায় গ্রেফতার বরণ ও যুদ্ধকালে বাংলাদেশ সরকার সহ নেতাদের আচরণ দেখে আমরা বুঝেছিলাম আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ। নির্বাচনের পরে শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। সে সময় দেখা করতে চাইলে তিনি ব্যস্ততার অজুহাতে আমাকে এড়িয়ে যেতে থাকেন। মুজিবের আচরণ দেখে আমার মনে সন্দেহ হয় যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়াকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। এছাড়া 7ই মার্চের ভাষণের পেছনেও ছিল অন্য একটি ঘটনা, যেটা আমরা অধিকাংশ মানুষ জানার চেষ্টা করি না। এই ভিডিওটির বাকি অংশ দেখলে সে বিষয়েও ধারণা পাবেন। 7ই মার্চের পরে যখন মুজিবের পক্ষ থেকে আর কোনো বার্তা পাওয়া গেল না, তখন জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তারা মুজিবকে আর সময় দিতে রাজি না। এমনকি গুজব উঠে গিয়েছিল শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। যেহেতু আইয়ুব ও ভুট্টো বঙ্গবন্ধুকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এরকম উত্তেজনাপূর্ণ মুহূর্তে বঙ্গবন্ধু, ইয়াহিয়া, ভুট্টো তারা তিনজনই ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। তাজউদ্দিন তার বইয়ে লিখেন, 3 নেতা ভালোভাবে বুঝতে পারেন এভাবে 7 মার্চের পরে সময় নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। তারা সবাই ভীত হয়ে পড়েন। সেজন্য তারা 24 মার্চের বৈঠকে শেষ সিদ্ধান্ত নেন। সে সিদ্ধান্ত মতো মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, কিন্তু সেই পরিবেশে তা সম্ভব নয়। পরিবেশকে শান্ত করতে সময়ের দরকার আছে। তার জন্য সময় কাটাতে মুজিবকে স্বেচ্ছায় গ্রেফতার বরণ করতে হবে। তারপর ইয়াহিয়া কঠোর হস্তে মিলিটারি নামিয়ে পরিবেশকে শান্ত করবে। তার জন্য ক্ষয়ক্ষতি দায়িত্ব মুজিবকে বহন করতে হবে না। বাঙালিরাও পরবর্তীকালে মুজিবের উপর সে দায়ভার চাপাতে পারবে না। আরও সিদ্ধান্ত হয় যে ইয়াহিয়া জাতীয় ও প্রাদেশিক পরিষদ ভাঙবে না, কেননা পরবর্তীকালে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গড়তে তাদেরকে দরকার হবে। আওয়ামী লীগ নেতা ও কর্মীদের ওপর কোনো অত্যাচার না করার নিশ্চয়তা ইয়াহিয়া মুজিবকে দেন। বৈঠকে তারা সবাই একমত পোষণ করেন যে কঠোর হাতে আন্দোলন দমনের পরে দেশ শান্ত হবে। তখন মুজিব প্রধানমন্ত্রী হলে কেউ মুজিবের ও অখণ্ড পাকিস্তানের বিরোধিতা করতে সাহস পাবে না। গ্রেফতারের পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেরকমই বাস্তবায়ন হয়। মুজিব যে ইচ্ছায় গ্রেফতার হয়েছিলেন আরও একটু গভীরভাবে ভাবলে আপনি নিজেও বুঝতে পারবেন। এটি হচ্ছে 25 মার্চ রাত 11টার পরের ঘটনা। তাজউদ্দিন লিখেন, শেখ মুজিবুর রহমানকে ফোন করি এবং তাকে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার অনুরোধ জানাই। তিনি আমাকে বললেন যে তখন সেখানে নজরুল ইসলাম, শেখ মনি সহ প্রায় সব আওয়ামী লীগ ও ছাত্র নেতারা আছেন। তাদের সবাইকে তিনি আন্ডারগ্রাউন্ডে যাওয়ার নির্দেশ দিয়েছেন, আর তিনি তখনই আন্ডারগ্রাউন্ডে বেরিয়ে পড়বেন। পরে কলকাতায় এসে জানতে পারি ওই সময় আওয়ামী লীগ নেতারা যারা উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধুর বাড়িতে ছিলেন, তারা সবাই মুজিবের বাড়ি থেকে বেরিয়ে আন্ডারগ্রাউন্ডে যেতে পারলেন ও নিরাপদে ভারতে আসতে পারলেন। কিন্তু মুজিব তা পারলেন না কেন? ইপিআর ও পুলিশ হেডকোয়ার্টার আক্রমণ শেলিংয়ের প্রথম শব্দের প্রায় 1 ঘন্টা পরে মিলিটারি মুজিবের বাড়িতে যায় এবং তাকে গ্রেফতার করে। 1 ঘন্টা সময় পেয়েও তিনি আন্ডারগ্রাউন্ডে গেলেন না, আর স্বাধীনতা ঘোষণার সই করা কাগজও কাউকে দিলেন না কেন? মিলিটারি নামবে খবর জেনেও তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্রে স্বাক্ষর করে আওয়ামী লীগ নেতাদের হাতে তা আগে দিলেন না কেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে সঠিক সত্য বেরিয়ে আসবে। প্রকৃতপক্ষে শেখ মুজিব সাহেবের পরিকল্পনা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তিনি তৎকালীন পুরো পূর্ব পাকিস্তানের জনগণের সমর্থনকে গোপনে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। ইয়াহিয়া ও ভুট্টোর সঙ্গে গোপন বোঝাপড়ার কথা মুজিব কাউকেই বলেননি। সেই চরম মুহূর্তে তিনি স্বাধীন বাংলাদেশের ঘোষণাও করলেন না, কেননা মুজিব, ইয়াহিয়া ও ভুট্টোর পরিকল্পনা ছিল মাতৃগর্ভে বাংলাদেশ শিশুটিকে হত্যা করা। আর মুজিবের মনেও দৃঢ় বিশ্বাস ছিল যে তার ঘোষণা ও নেতৃত্ব ছাড়া বাংলাদেশ কোনোদিনই স্বাধীন হতে পারবে না। বঙ্গবন্ধুর ইচ্ছাকৃত গ্রেফতার হওয়ার ব্যাপারটা আরও ভালো বুঝতে পারা যায় মুক্তিযুদ্ধ বিষয়ক একজন লেখকের এই লেখা থেকে। মজুদ অস্ত্র হাতে নিয়ে ও অস্ত্রধারীদের বশ্যতা স্বীকার করাতে ঢাকার পিলখানা, ইপিআর হেডকোয়ার্টার ও রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টারে অপারেশন চালাতে পাক সেনাদের প্রায় 1 ঘন্টা সময় লাগে। তারপরে তারা লাল, সবুজ, সাদা রঙের হাউই আলো উপরে ছাড়তে ছাড়তে, তার সঙ্গে গুলি ছুটতে ছুটতে বিভিন্ন দিকে অপারেশন চালাতে অগ্রসর হতে থাকে। 5 তলা একটি বাড়ির ছাদের ওপর উঠে সেই আলোর চমকানি দেখে ও গুলির শব্দ শুনে আমরা তাদের গতিবিধি দেখতে থাকি। আমরা দেখতে পেলাম যে রাজারবাগ পিলখানার প্রথম শেলিংয়ের শব্দের প্রায় 1 ঘন্টা পরে পাক আর্মি মুজিবকে গ্রেফতার করে। এত সময় পেয়েও মুজিব স্বাধীনতা ঘোষণা করলেন না, আর আত্মগোপনেও গেলেন না। দেশে তখনকার বাস্তব অবস্থা স্বাধীনতা যুদ্ধের পক্ষেই ছিল। মূলত তখনকার ছাত্র নেতৃত্বের চাপে শেখ মুজিব 7 মার্চ ভাষণে এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম এ ধরনের ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন। জেনারেল ইয়াহিয়া খানের সঙ্গে এক বৈঠকে তিনি প্রকাশ্যে বলেও ফেলেছিলেন, আমি যদি আপনার কথা মতো কাজ করি তাহলে ছাত্র নেতারা আমাকে গুলি করবে, আর যদি আমি ছাত্র নেতাদের কথা মতো চলি তাহলে আপনি আমাকে গুলি করবেন। বলুন তো এখন আমি কি করি? সুপ্রিয় দর্শক, এভাবে ক্ষমতালোভী একজন ব্যক্তিকে জোর করে দেশপ্রেমিক বানানো হয়েছিল। সব মিলে কি আপনি মনে করেন স্বাধীনতার ঘোষক আসলে কে, জিয়া নাকি মুজিব? আমাদের সময় একটি রিপোর্ট করেছে, লাইভে এসে শেখ মুজিব এবং জিয়াউর রহমান নিয়ে যা বললেন মেজর ডালিম। ইউটিউব থেকে সংগৃহীত ছবি। প্রবাসী সাংবাদিক, আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সাক্ষাৎকার নিয়েছেন মেজর ডালিমের। রোববার বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামে এই লাইভে যুক্ত হন প্রাক্তন এই সামরিক কর্মকর্তা। লাইভে এসে মেজর ডালিম বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে। বাকশাল বিদায়ের পরে
কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। কি অদ্ভুত ব্যাপার দেখেন, ঘটনাক্রম মিলে যাচ্ছে। শেখ হাসিনার শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কত কাকুতি মিনতি করেছি, অপেক্ষা করেছি যে কবে মুক্তি হবে। ওই সময় শেখ মুজিবের সময় এখনকার প্রজন্ম তারা জানে না, কিন্তু তখনকার প্রজন্ম তারাও হয়তো মুক্তি চেয়েছিল। এই জন্য শেখ মুজিবুর রহমানের বিদায় নেবার পর হয়তো মানুষ শুকরিয়া আদায় করেছিল, রাস্তায় নেমেছিল, আনন্দ করেছিল, এইসব খবরাখবরে এসছে। এখন যদিও এই ধরনের হত্যাকাণ্ড সমর্থনযোগ্য না, কিন্তু পরিস্থিতিটা ঘটে গেছে। ঘটার মধ্য দিয়ে কি হয়েছে, শেখ মুজিব শাসনের অবসান হয়েছে। বাংলাদেশে যেমন গণঅভ্যুত্থানে শেখ হাসিনা যদি দেশে থাকতেন তাহলে কি হতো বলা মুশকিল, কিন্তু সম্ভাব্য সেই রক্তপাত বন্ধ করা হয়েছে এবং সেনাবাহিনী এই ক্ষেত্রে খুবই সাহসী ভূমিকা নিয়েছে এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে রক্তপাতটা এড়ানো গেছে। তো কিভাবে মিল, বাবা এবং মেয়ের দুই শাসন থেকে মুক্তি পাওয়ার পরে মানুষ হাত ছেড়ে পাচ্ছে যে আল্লাহ আমরা বাঁচলাম। যাই হোক, মেজর ডালিম এই সাক্ষাৎকারে বলছেন, তথাকথিত নেতারা যখন ভারতে পালিয়ে গেল, ছিল না যখন কেউ নেতৃত্ব দেওয়ার জন্য, সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল তখন মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই, আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। উল্লেখ্য 1975 সালে 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে মেজর ডালিম জড়িত ছিলেন। সেই ডালিমের একটি ঐতিহাসিক সাক্ষাৎকার বলা যায়, এর মধ্যে আর কেউ সাক্ষাৎকার নেননি বা নিতে সাহস করেননি। আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এই সাক্ষাৎকারটি নিয়েছেন। নিশ্চয়ই এই সাক্ষাৎকারটা নিয়ে গণমাধ্যমে আলোড়ন হবে, প্রচুর মানুষ দেখবে এবং বোঝার চেষ্টা করবে 75-এর সেই দিনগুলো সম্পর্কে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এখন বাংলাদেশে রং বদলানো হচ্ছে। অতীতেও জুলুম করেছে, ফ্যাসিবাদের বন্ধু ছিল, ফ্যাসিবাদের পদবীধারী ছিল, ফ্যাসিবাদের সাথে হাতে হাত মিলিয়ে হাজার কোটি টাকা বানিয়েছে। এখন আবার শোরুম বদলে, রং বদলে এখন বিপ্লবী সাজতেছে, ঠিক নয় কি? বিপ্লবী সেজে আমাদেরকেই বলতে চাচ্ছে যে তোমরা কি না, তোমরা বাংলাদেশের বন্ধু না, আমরাই বন্ধু। কত বড় হাইজাকার! আমাদের গোটা বিপ্লবকে হাইজাক করার কাজ অর্ধেক করে ফেলেছে, বাকি অর্ধেক হাইজাক করার চেষ্টা চলছে, ঠিক নয় কি? প্রিয় ভাইয়েরা, কি বলবো, ইমাম, খতিব, মুয়াজ্জিন, ধর্মপ্রাণ সকল দিনদার মুসলিম ভাই বোনেরা, 10 নম্বর মহাবিপদ সিগন্যাল দিয়ে গেলাম। আগামী দিনগুলিতে এই 10 নম্বর মহাবিপদ সিগন্যাল চলতে থাকবে। আমার মুখ দিয়ে আমি আরেকদিন বলবো যে হ্যাঁ সিগন্যাল এখন নামাও। ভাইয়েরা, কথাগুলি মনে রাখবেন। আপনারা মনে করেন না যে আপনারা বিপদ মুক্ত হয়ে গেছেন। ঢাকায় থাকি আমরা টের পাই, ঘুমের মধ্যেও টের পাই, জাগরণের মধ্যেও টের পাই। গ্রামে আপনারা অতটা বুঝবেন না, এই জন্য বুঝগুলো দিয়ে গেলাম। আমরা আছি আমাদের ইউনূস সরকারের সাথে, আমরা ডক্টর ইউনূসকে বিশ্বাস করি, আমরা জেনারেল ওয়াকারকেও বিশ্বাস করি, আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিশ্বাস করি। কিছু কিছু মির্জাফর থাকতে পারে, তাদেরকে সাবধান বানিয়ে দেই। এটা 2025, বিশ্বে এখন নতুন রাজনীতি শুরু হবে, বিশ্বে নতুন পৃথিবী গড়ার বিপ্লব শুরু হয়েছে, বিশ্বে ইসলামিক ওয়ার্ল্ড গড়ার আসমানি প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা ডাইরেক্ট অ্যাকশনে আছেন, আল্লাহর ফেরেশতারা অলরেডি ডাইরেক্ট অ্যাকশনে আছেন। এখন কেউ অতীতের কোন বেঈমানি, গাদ্দারি, মির্জাফরি যদি আবার করো, তাহলে আমও যাবে, ছালাও যাবে, ইনশাআল্লাহ আমও যাবে। আমি সাইক্লোনের সময় জাহাজ চালাইতে ভালোবাসি। আমি নিস্তরঙ্গ, তরঙ্গহীন নদীতে আমি জাহাজ ভাসাই না, খুব নিরীহ চলি, খুব নিরীহ, আপনাদের মতোই। কিন্তু যদি কেউ আক্রমণ করেছে, তাহলে কিসের আলেকজান্ডার দ্য গ্রেট,
কিসের মানসিংহ, ঈসা খা, চেঙ্গিস খান সব ফেল করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, রাত 9টার দিকে ইলিয়াস হোসেন ভাই তার নিজের ইউটিউব চ্যানেলে এই লাইভ টক শোটি প্রচার করে এবং মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আর রীতিমতো রেকর্ড সংখ্যক মানুষ কিন্তু এই লাইভ টক শোতে হাজির হয় কিংবা অংশগ্রহণ করে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, একসঙ্গে প্রায় 9.5 লক্ষ পর্যন্ত মানুষ এই লাইভ টক শোটি ডেকেছে। চিন্তা করে দেখেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, রীতিমতো ইতিহাস গড়েছে সাংবাদিক ইলিয়াস এবং মেজর ডালিমের এই টক শোটি। 50 বছরের অনেক অজানা তথ্য, অনেক অজানা কথা জানতে পারলাম মেজর ডালিমের মুখ থেকে সাংবাদিক ইলিয়াসের এই টক শোতে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের ওপিনিয়ন, আপনারা কি বলতে চান মেজর ডালিম সম্পর্কে, আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।